একদিন বনে ঘোরার সময় রানী দেবিকা ঘটনাক্রমে সেই আশ্রমে পৌঁছে যান। সাধু অম্বিকানগর তার কুঁড়ে ঘরের বাইরে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তার শান্ত মুদ্রা, মুখে তেজ এবং চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। যখন তিনি চোখ খুললেন এবং রানীকে দেখলেন, তখন তার মুখে এক হালকা হাসি ফুটে উঠল। সাধুর বাণীতে এতটাই মধুর আকর্ষণ এবং সম্মোহন ছিল যে রানী দেবিকা প্রথম সাক্ষাতেই তার দ্বারা অত্যন্ত প্রভাবিত এবং মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। সাধু রানীকে অত্যন্ত সম্মানপূর্বক স্বাগত জানালেন এবং তার সাথে ধর্ম, আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর রহস্য নিয়ে আলোচনা করলেন। তার কথায় এমন এক জাদু ছিল, এমন এক প্রভাব ছিল যা রানীর শূন্য মনে গভীর ছাপ ফেলেছিল। সেই দিনের পর রানী দেবিকার জীবনে এক নতুন অধ্যায় শুরু হলো। তিনি প্রায়শই একাকিত্ব বা পূজাপাঠের অজুহাতে তার দাসীদের প্রাসাদে ছেড়ে গোপনে সাধু অম্বিকানগরের আশ্রমে যেতে লাগলেন। সাধু তাকে ধ্যান, যোগ এবং প্রাচীন শাস্ত্রের গভীর জ্ঞান দিতে শুরু করলেন। রানীর মনে হতে লাগল যে তিনি জীবনের আসল পথ খুঁজে পেয়েছেন, এমন এক সঙ্গী পেয়েছেন যিনি তার মনের গভীরতা বোঝেন। কিন্তু এই সম্পর্ক, যা জ্ঞান এবং আধ্যাত্মিকতার খোঁজ দিয়ে শুরু হয়েছিল, কখন যে ধীরে ধীরে শারীরিক আকর্ষণ এবং এক গোপন প্রেমের সম্পর্কে পরিণত হলো, তার আভাস হয়তো রানী নিজেও পাননি। সাধুর রহস্যময় ভেদতী চোখ এবং রানীর একাকী ভালোবাসার জন্য আকুল আত্মার মধ্যে এমন এক অদৃশ্য অকথিত বাঁধন তৈরি হলো, যা দুনিয়ার নজর থেকে লুকানো এখন রানীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল। রানী দেবিকা নিজের এবং সাধুর এই গোপন সম্পর্ক গোপন রাখার জন্য অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে শুরু করলেন। তিনি সাধুর সাথে দেখা করার জন্য এমন সময় বেছে নিতেন যখন রাজা ধর্মরাজ দরবারে ব্যস্ত থাকতেন বা রাজ্যের সফরে যেতেন। কখনো কখনো যখন পুরো প্রাসাদ গভীর ঘুমে মগ্ন থাকত, তখন রাতের ঘন অন্ধকারে রানী চুপিসারে প্রাসাদের গোপন পথ দিয়ে বেরিয়ে চম্পাবনে অবস্থিত সাধুর আশ্রমে পৌঁছে যেতেন। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দাসী মালিনীকে এই রহস্যের অংশীদার করে নিয়েছিলেন, যে রানীর অনুপস্থিতিতে পাহারা দিত এবং কাউকে সন্দেহ করতে দিত না। অন্যদিকে রানী রাজা ধর্মরাজের প্রতি তার ব্যবহার আগের চেয়েও বেশি মধুর এবং সমর্পিত করে তুলেছিলেন, যাতে রাজার মনে সন্দেহের এক কণাও যাতে জন্মাতে না পারে। তিনি রাজার আগের চেয়ে বেশি যত্ন নিতেন, তার পছন্দ অপছন্দের খেয়াল রাখতেন, তার সাথে ভালোবাসার কথা বলতেন এবং তার প্রতিটি আদেশ দ্রুত পালন করতেন। রাজা ধর্মরাজ তার রানীর এই সমর্পিত আচরণ দেখে আপ্লুত ছিলেন। তার পুরো বিশ্বাস ছিল যে রানী দেবিকা তাকে অফুরন্ত ভালোবাসেন এবং তার প্রতি সম্পূর্ণরূপে বিশ্বস্ত। কিন্তু এটা কি সত্যি ছিল, নাকি এই সবই ছিল সেই ভয়ঙ্কর ঝড়ের আগের শান্তি, যা অভিনবপুরের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল? চম্পা বনে শুরু হওয়া রানী এবং সাধুর এই গোপন সম্পর্ক এখন ধীরে ধীরে আরও গভীর হচ্ছিল। রানীর হৃদয় এখন কেবল সাধুর জন্য ধড়ফড় করত এবং সাধু তার মিষ্টি কথা আর রহস্যময় ব্যক্তিত্ব দিয়ে রানীর প্রতিটি ইচ্ছা পূরণ করার ভ্রম তৈরি করছিল। রানী দেবিকা এবং সাধু অম্বিকার সম্পর্ক এখন এমন এক মোড়ে পৌঁছেছিল যেখানে বিবেক এবং মর্যাদার সীমা ঝাপসা হয়ে গিয়েছিল। সাধুর ব্যক্তিত্ব এতটাই রহস্যময় এবং প্রভাবশালী ছিল যে রানী তাতে পুরোপুরি ডুবে গিয়েছিলেন, ঠিক ভুলের পার্থক্য ভুলে গিয়েছিলেন। চম্পাবনের সেই শান্ত আশ্রম এখন রানীর জন্য প্রাসাদের বন্দিদশা থেকে মুক্তির প্রতীক হয়ে গিয়েছিল, এমন এক জায়গা যেখানে তিনি তার সমস্ত চিন্তা, রাজকীয় নিয়ম এবং দায়িত্ব ভুলে কেবল নিজের ইচ্ছামতো বাঁচতে পারতেন। রানী তার চতুরতা এবং সাধুর কাছ থেকে শেখা সম্মোহনের কিছু উপায় দিয়ে প্রাসাদের অনেক গুরুত্বপূর্ণ সেবক এবং দাসীকেও ধীরে ধীরে নিজের বশে করে নিয়েছিলেন। যখনই রানীর মন সাধুর সাথে দেখা করার জন্য ব্যাকুল হতো, তিনি প্রাসাদের ভেতরে কোনো বড় উৎসব, বিশেষ পূজাপাঠ বা দান পুণ্যের অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করতেন।
প্রাসাদের বেশিরভাগ সেবক, মন্ত্রী এবং কর্মচারীরা সেই প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ত এবং এই ব্যস্ততার সুযোগ নিয়ে রানী তার বিশ্বস্ত দাসী মালিনীর সাহায্যে চুপচাপ প্রাসাদ থেকে বেরিয়ে সাধুর কাছে পৌঁছে যেতেন। রানীর প্রাসাদ থেকে বেরোনোর এবং ফিরে আসার সময় এতটাই সঠিক এবং পরিকল্পিতভাবে নির্ধারণ করা হতো যে রাজা ধর্মরাজ বা অন্য কোনো দরবারের কখনো কোনো ধরনের সন্দেহের আভাস পর্যন্ত হয়নি। দিনের বেলায় রানী রাজার সাথে থাকতেন, তার সেবা করতেন, তাকে তার মিষ্টি হাসি এবং ভালোবাসাপূর্ণ কথায় পুরোপুরি সন্তুষ্ট এবং আশ্বস্ত রাখতেন। রাজার অটুট বিশ্বাস ছিল যে তার রানী তার প্রতি সম্পূর্ণরূপে সমর্পিত এবং তাদের ভালোবাসায় কোনো খাদ নেই। কিন্তু এটা কি সত্যিই সত্যি ছিল, নাকি এই সবই ছিল এক বড় বিনাশকারী ষড়যন্ত্রের শুরু মাত্র, যার ভিত্তি রানীর একাকিত্ব এবং সাধুর উচ্চাকাঙ্ক্ষার উপর রাখা হচ্ছিল? সাধু অম্বিকানগর রানী দেবিকার সংবেদনশীল এবং একাকী মনে এমন এক বিষাক্ত বীজ বপন করে দিয়েছিল, যা ধীরে ধীরে অঙ্কুরিত হয়ে এক মারাত্মক গাছে পরিণত হচ্ছিল। সে তার কথার জালে ফাঁসিয়ে রানীকে এটা বিশ্বাস করিয়েছিল যে তার আত্মা অশান্ত এবং তার আসল শান্তি কেবল সাধুর সান্নিধ্যেই মিলতে পারে। সে রানীকে বুঝিয়েছিল যে তাদের মিলন কোনো সাধারণ ঘটনা নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ, দুটি দিব্য আত্মার পুনর্মিলন। এই বিশ্বাস রানীর মনে এতটাই গভীরভাবে গেঁথে গিয়েছিল যে তিনি ধীরে ধীরে প্রাসাদের মূল্যবান গহনা, রত্ন এবং অন্যান্য দামি জিনিস আশ্রমের উন্নয়ন বা আধ্যাত্মিক কাজের নামে সাধুকে দিতে শুরু করেন। প্রতিবার যখন তিনি আশ্রমে যেতেন, কিছু না কিছু অমূল্য জিনিস সাথে নিয়ে যেতেন এবং বিনিময়ে সাধুর কাছ থেকে কিছু অর্থহীন মন্ত্র, তন্ত্র এবং রহস্যময় শক্তির ফাঁপা জ্ঞান পেতেন, যা আসলে তার বুদ্ধিকে আরও বিভ্রান্ত করছিল। রানী, যিনি আগে থেকেই প্রাসাদের একাকিত্ব এবং জীবনের একঘেয়েমি থেকে বিরক্ত ছিলেন, এখন পুরোপুরিভাবে সাধুর পাতা মোহজালে ফেঁসে গিয়েছিলেন। তিনি সাধুর ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলেছিলেন এবং তাকে নিজের গুরু, পথ প্রদর্শক এবং সব কিছু মানতে শুরু করেছিলেন। যদিও প্রাসাদের কিছু পুরনো, বিশ্বস্ত এবং অভিজ্ঞ সেবক রানীর ব্যবহারে আসা সূক্ষ্ম পরিবর্তনগুলি অনুভব করতে শুরু করেছিল। তার ক্রমবর্ধমান অনুপস্থিতি, তার মুখে মাঝে মাঝে ঝলকে যাওয়া চিন্তা বা রহস্যময় হাসি এবং প্রাসাদে হওয়া কানাঘুষো কিছু মানুষের মনে সন্দেহ তৈরি করেছিল। কিন্তু রানী দেবিকা এতটাই চতুর এবং সাধুর শেখানো পদ্ধতিতে এতটাই পারদর্শী হয়ে উঠেছিলেন যে তিনি প্রতিটি উঠতি গুজবকে বড়ি সফাইসে চেপে দিতেন। তিনি সন্দেহকারী বা প্রশ্ন তোলা কিছু সেবককে হয় উঁচু পদ এবং পুরস্কার দিয়ে নিজের পক্ষে করে নিতেন, অথবা কোনো অজুহাতে প্রাসাদ থেকে দূরে পাঠিয়ে দিতেন। সাধু অম্বিকানগরের পরোক্ষ সাহায্যে রানী রাজার দরবারেও এমন কিছু লোককে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করিয়েছিলেন, যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সাধুর প্রভাবে ছিল বা রানীর প্রতি বিশ্বস্ত ছিল। রাজা ধর্মরাজ তার রানীর ওপর অটুট বিশ্বাসের কারণে এই নিয়োগের পেছনের আসল উদ্দেশ্য বুঝতেই পারেননি। একদিন নির্জনে সাধু রানীর কানে ফিসফিস করে বলল, দেবী, এই রাজ্য, এই ক্ষমতা, এর আসল নিয়ন্ত্রণ তোমার কোমল কিন্তু শক্তিশালী হাতে থাকা উচিত। রাজা ধর্মরাজ তো কেবল নামমাত্র শাসক, এক দেখাবা, আসল শক্তি তো তুমি। রানী দেবিকা, যিনি ততদিনে সাধুর প্রতি তার মন, শরীর এবং আত্মা দিয়ে সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে গিয়েছিলেন, এই বিচারে রোমাঞ্চিত হয়ে উঠলেন। সাধু ধীরে ধীরে বড়ি চতুরাইশে রানীকে বোঝালো যে তিনি চাইলে রাজা ধর্মরাজকে বড়ি আসানিতে পথ থেকে সরিয়ে নিজেই অভিনবপুরের মহারানী হতে পারেন এবং তখন তিনিও সাধু মিলে এই রাজ্যে শাসন করবেন। এই বিচার রানীর মনে এক ছোট স্ফুলিঙ্গের মতো পড়ল, কিন্তু শীঘ্রই তা উচ্চাকাঙ্ক্ষা এবং মোহের এক জ্বলন্ত শিখায় পরিণত হল। রানীর ভেতরে এখন ভালোবাসার জায়গায় ক্ষমতার ক্ষুধা এবং সাধুর প্রতি অন্ধ মোহ প্রবল হয়ে উঠেছিল। এক রাতে সাধু রানীর কাছে এক আরও বিপজ্জনক দাবি করল। সে বলল, দেবী,
এখন সময় এসেছে যে আমি প্রাসাদের ভেতরে প্রবেশ করি। তোমার সাধনা এবং শক্তির জন্য আমার নিরন্তর মার্গদর্শনের প্রয়োজন। তোমাকে আমার দিব্য শক্তির অভিজ্ঞতা প্রতি মুহূর্তে অনুভব করতে হবে। রানী, যিনি এখন সাধুর প্রতিটি কথাকে ঈশ্বরের আদেশ বলে মানতেন, এই বিপজ্জনক প্রস্তাবের জন্য প্রস্তুত হয়ে গেলেন। তিনি অত্যন্ত গোপনে তার দাসী মালিনীর সাহায্যে সাধুকে প্রাসাদের ভেতরে এক পুরনো নির্জন অংশে এক গোপন স্থানে থাকার ব্যবস্থা করে দিলেন। প্রাসাদের পুরনো বিস্তৃত কক্ষগুলোর মধ্যে একটিকে রাতারাতি পরিষ্কার করিয়ে প্রয়োজনীয় সুবিধা দিয়ে সাধুর থাকার যোগ্য করে তোলা হলো। সাধু অম্বিকানগর এখন প্রাসাদেই লুকিয়ে থাকতে লাগল। কিন্তু এই অত্যন্ত গোপনীয় কথা কেবল রানী দেবিকা এবং তার সবচেয়ে বিশ্বস্ত দাসী মালিনীই জানত। প্রাসাদের ভেতরে থেকে সাধু এখন রাজা ধর্মরাজের দৈনন্দিন কার্যকলাপ, প্রাসাদের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ম কানুনের উপর আরও গভীরভাবে নজর রাখতে শুরু করল। সে রানীর মাধ্যমে রাজা ধর্মরাজের উপর তার কালো শক্তি এবং তন্ত্রমন্ত্রের প্রয়োগ করতেও শুরু করল। সে রানীকে কিছু বিশেষ ধরনের ধীরে ধীরে কাজ করে এমন ভেষজ এবং ভস্ম দিত, যা রানী বড়ই চালাকি সে রাজার খাবার বা পানীয়তে মিশিয়ে তাকে ধীরে ধীরে দুর্বল করতে লাগলেন। রাজা ধর্মরাজ এখন প্রায়শই অকারণে ক্লান্তি, আলস্য এবং হালকা অসুস্থতা অনুভব করতে লাগলেন। তার তেজ কমতে লাগল, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রভাবিত হতে লাগল। কিন্তু রানী তার মিথ্যা ভালোবাসা এবং যত্নশীল আচরণ দিয়ে রাজাকে এটা বিশ্বাস করিয়ে রাখলেন যে এই সবই রাজকার্যের অতিরিক্ত চাপ এবং বাড়তি বয়সের স্বাভাবিক ফল। তিনি নিজেই বৈদ্য সেজে তার সেবা করতেন, যাতে বাইরের কোনো বৈদ্যকে ডাকার প্রয়োজনই না পড়ে এবং তার ষড়যন্ত্র ফাঁস না হয়। সাধু এবং রানীর মধ্যে এখন প্রাসাদের ভেতরেই সেই গোপন কক্ষে প্রায় প্রতিদিনই দেখা হতে লাগল। রাতের গভীর নীরবতায় যখন প্রাসাদের প্রহরীরাও ঝিমোচ্ছিল, রানী দেবিকা সন্তর্পণে সাধুর কক্ষে যেতেন। সেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা একসাথে বসে ভবিষ্যতের গোপন পরিকল্পনা করতেন এবং তাদের অবৈধ সম্পর্ক আরও গভীর হতে লাগল। সাধু রানীকে বচন দিল যে সে শীঘ্রই তাকে এমন অসীম শক্তি প্রদান করবে, যার দ্বারা তিনি কেবল অভিনবপুর নয়, বরং আশেপাশের সমস্ত রাজ্যের সবচেয়ে শক্তিশালী মহিলা হয়ে উঠবেন। রানী দেবিকা এই মোহনীয় কিন্তু মিথ্যা প্রতিশ্রুতির জালে পুরোপুরি ফেঁসে গিয়েছিলেন এবং নিজের লক্ষ্য অর্জনের জন্য যে কোনো পর্যায়ে যেতে প্রস্তুত ছিলেন। প্রাসাদের কিছু পুরনো বিশ্বস্ত মন্ত্রী এবং সেনাপতিরা এখন রাজা ধর্মরাজের দিন দিন খারাপ হতে থাকা স্বাস্থ্যের অবস্থা এবং রানী দেবিকার পরিবর্তনশীল, কিছুটা অদ্ভুত এবং অধিকারপূর্ণ আচরণ নিয়ে গম্ভীরভাবে চিন্তিত হতে শুরু করেছিলেন। তাদের মনে সন্দেহ দানা বাঁধতে শুরু করল। বিশেষ করে রাজার সবচেয়ে বিশ্বস্ত এবং বুদ্ধিমান মন্ত্রী মহেশ্বর, যার তীক্ষ্ণ নজর থেকে কিছুই লুকানো থাকত না। তিনি রানী এবং তার দ্বারা সম্প্রতি নিযুক্ত কিছু দরবারির কার্যকলাপ নিয়ে সন্দেহ করতে লাগলেন। তিনি বেশ কয়েকবার সাহস করে রাজা ধর্মরাজকে একা সতর্ক করার চেষ্টা করেছিলেন, তাকে বিশ্রাম নিতে এবং বৈদ্য দিয়ে সঠিক পরীক্ষা করানোর পরামর্শ দিয়েছিলেন এবং পরোক্ষভাবে রানীর ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কেও আগাহ করেছিলেন। কিন্তু রানী দেবিকা তার চতুরতা এবং প্রাসাদে ছড়ানো তার গুপ্তচরের জাল দিয়ে এই সমস্ত প্রচেষ্টাকে বড়ই সফাইসে ব্যর্থ করে দিলেন। সে রাজাকে এটা বলে বেহলালো যে এই মন্ত্রীরা তার বাড়তি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত এবং তাকে বদনাম করতে চায়। সাথে সাথে সে রাজার সেই বিশ্বস্ত সেবক এবং মন্ত্রীদের মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে বা তাদের দূর দূরান্তের এলাকায় পাঠিয়ে পথ থেকে সরিয়ে দিল এবং তাদের জায়গায় নিজের বিশ্বস্ত লোকদের নিয়োগ করল, যাদের পদোন্নতি এবং ধনের লোভ দেখিয়ে সে নিজের পক্ষে করে নিয়েছিল।
একদিন রানী দেবিকা ভরা দরবারে এক প্রস্তাব রাখলেন, যা শুনে সমস্ত বিশ্বস্ত দরবারীরা হতবাক হয়ে গেলেন। তিনি অত্যন্ত চিন্তা এবং দুঃখের অভিনয় করে বললেন, মহারাজ এবং সম্মানীয় দরবারীগণ, আপনারা সবাই দেখছেন যে মহারাজের স্বাস্থ্য ক্রমাগত খারাপ হচ্ছে। রাজকার্যের ভারী বোঝ তাকে অত্যন্ত ক্লান্ত করে দিয়েছে। আমার বিনীত অনুরোধ যে মহারাজকে তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য কিছু সময়ের জন্য রাজ্যের সমস্ত কাজ থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হোক। এই সময়ে তার সেবিকা এবং স্ত্রী হিসেবে আমি নিজেই আপনাদের সকল যোগ্য মন্ত্রীদের মার্গদর্শনে রাজকার্য পরিচালনার জন্য প্রস্তুত আছি। রাজা ধর্মরাজ, যিনি সাধুর দেওয়া ভেষজের প্রভাবে শারীরিক এবং মানসিকভাবে এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তার মধ্যে ঠিক ভুল বিচার করার ক্ষমতা প্রায় শেষ হয়ে গিয়েছিল, রানীর এই প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। তার মনে হল রানী তার জন্য কত চিন্তা করেন। রানীর সাফল্যে সাধু অম্বিকানগর মনে মনে হাসল। সে রানীকে নির্জনে বলল, দেবী, তোমার বুদ্ধিমত্তা অদ্ভুত। এখন ক্ষমতা তোমার হাতে। চিন্তা করো না, আমি প্রতি মুহূর্তে তোমার সাথে থেকে তোমাকে মার্গদর্শন দেব এবং প্রতিটি বাধা দূর করব। রানী, যিনি এখন পুরোপুরি সাধুর নিয়ন্ত্রণে ছিলেন, তার প্রতিটি কথায় চোখ বন্ধ করে বিশ্বাস করে এই নতুন ভূমিকার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সাধু এখন তার শেষ এবং সবচেয়ে মারাত্মক পরিকল্পনা তৈরি করল। সে রানীকে কিছু বিশেষ অত্যন্ত শক্তিশালী ভেষজ এবং এক রহস্যময় ভস্ম দিল, যা নিয়মিত রাজার খাবারে মেশাতে হতো। এই ভেষজগুলো এমন ছিল যে রাজার অবস্থা দিন দিন দ্রুত খারাপ হতে লাগল, কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট হবে না, যাতে কেউ হত্যার সন্দেহ করতে না পারে। এটি ছিল এক ধীর, যন্ত্রণাদায়ক মৃত্যুর পরিকল্পনা। সাধু রানীকে এটাও বোঝাল যে যদি তিনি রাজাকে কেবল শারীরিকভাবেই নয়, বরং আত্মিকভাবেও পুরোপুরি নিজের বশে আনতে চান এবং রাজ্যে নির্বিঘ্নে শাসন করতে চান, তবে তাকে এক বিশেষ, অত্যন্ত গোপন এবং শক্তিশালী তন্ত্রমন্ত্রের অনুষ্ঠান পালন করতে হবে। এই অনুষ্ঠান অমাবস্যার রাতে প্রাসাদের সেই গোপন কক্ষে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাধু দাবি করল যে এই তন্ত্রের মাধ্যমে রাজার আত্মা চিরদিনের জন্য রানী এবং সাধুর অধীন হয়ে যাবে এবং এই তন্ত্র রানীকে রাজকার্যের সম্পূর্ণ শক্তি প্রদান করবে, যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। রানী দেবিকা, যিনি এখন ক্ষমতার নেশায় এবং সাধুর মোহে পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলেন এবং যার মনে রাজার প্রতি অবশিষ্ট সামান্য সংবেদনশীলতাও শেষ হয়ে গিয়েছিল, এই ভয়ঙ্কর তন্ত্রমন্ত্র শুরু করার জন্য সানন্দে রাজি হয়ে গেলেন। তার চোখে এখন কেবল সিংহাসন দেখা যাচ্ছিল, যার পথে রাজা ধর্মরাজ এক বাধা মাত্র ছিলেন। কিন্তু বন্ধুরা, গল্পে এক অপ্রত্যাশিত মোড় তখন এলো যখন রাজা ধর্মরাজ সম্পর্কে এক আরও গভীর সত্য সামনে এলো, এক এমন সত্য যা সমস্ত ষড়যন্ত্রকারীদের হোশ উড়িয়ে দেওয়ার মতো ছিল। রাজা ধর্মরাজ, যিনি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ দেখাচ্ছিলেন, এক রাতে চুপসারে নিজের শয়নকক্ষ থেকে বেরিয়ে সোজা তার সবচেয়ে বিশ্বস্ত এবং সাহসী সেবক মন্ত্রী মহেশ্বরের কক্ষে পৌঁছালেন। রাজার চোখে এখন আর দুর্বলতা নয়, বরং এক দৃঢ় সংকল্প আর যন্ত্রণা ছিল। তিনি ধীর কিন্তু স্থির কণ্ঠে মহেশ্বরকে বললেন, মহেশ্বর, আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং মন্ত্রী, আমার জীবনের আশা হয়তো আর নেই বললেই চলে। রানী এবং সেই ধূর্ত সাধু মিলে আমার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। তারা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমি মরার আগে চাই যে এই ঘৃণ্য ষড়যন্ত্র পুরোপুরি তোমার এবং প্রজাদের সামনে উন্মোচিত হোক। এর জন্য তোমাকে যা পদক্ষেপ নিতে হয় তাই নাও, এমনকি যদি আমার প্রাণও চলে যায়। অভিনবপুরের ভবিষ্যৎ তোমার হাতে।
রাজা ধর্মরাজ তার অবশিষ্ট শেষ শক্তি একত্রিত করে কাঁপতে থাকা হাতে মহেশ্বরকে রাজ্যের শাহী মোহর তুলে দিলেন এবং আদেশ দিলেন যে সে সাধু এবং রানীর ষড়যন্ত্র উন্মোচন করার জন্য এবং রাজ্যকে বাঁচানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাক। মহেশ্বর, যিনি আগে থেকেই সন্দেহে ঘেরা ছিলেন, রাজার কথা শুনে এবং তার অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে রাজার আদেশ পালন করার এবং ষড়যন্ত্রকারীদের দণ্ড দেওয়ার দৃঢ় সংকল্প ছিল। মহেশ্বর সেই মুহূর্তেই সাধুর পাতায় প্রতারণার জাল ছিঁড়ে ফেলার প্রতিজ্ঞা করলেন। ওদিকে প্রাসাদের গোপন কক্ষে সাধু অম্বিকানগর তার ষড়যন্ত্রকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছিল। সে রানী দেবিকাকে বলল, দেবী, তোমার শক্তি এবং আমার প্রতি তোমার নিষ্ঠাকে এখন আরও বাড়ানোর, তাকে এক পবিত্র বন্ধনে বাঁধার সময় এসেছে। তোমার জীবন এখন কেবল আমার এবং আমাদের এই দিব্য সম্পর্ককে সংসারের চোখে বৈধতা দেওয়ার জন্য এবং আগামী দিনে রাজ্যের ওপর আমাদের অধিকারকে শক্তিশালী করার জন্য আমাদের মধ্যে আরও এক গভীর শারীরিক সম্পর্ক তৈরি হওয়া আবশ্যক। রানী দেবিকা, যে সাধুর রহস্যময় কথা এবং তথাকথিত তান্ত্রিক শক্তিতে পুরোপুরি সম্মোহিত এবং আচ্ছন্ন ছিল, তার এই ঘৃণ্য প্রস্তাবেও রাজি হয়ে গেল। তার চোখে এখন কেবল সিংহাসন দেখা যাচ্ছিল, যার পথে রাজা ধর্মরাজ এক বাধা মাত্র ছিলেন। কিন্তু বন্ধুরা, গল্পে এক অপ্রত্যাশিত মোড় তখন এলো যখন রাজা ধর্মরাজ সম্পর্কে এক আরও গভীর সত্য সামনে এলো। এক এমন সত্য যা সমস্ত ষড়যন্ত্রকারীদের হোশ উড়িয়ে দেওয়ার মতো ছিল। রাজা ধর্মরাজ, যিনি অত্যন্ত দুর্বল এবং অসুস্থ দেখাচ্ছিলেন, এক রাতে চুপসারে নিজের শয়নকক্ষ থেকে বেরিয়ে সোজা তার সবচেয়ে বিশ্বস্ত এবং সাহসী সেবক মন্ত্রী মহেশ্বরের কক্ষে পৌঁছালেন। রাজার চোখে এখন আর দুর্বলতা নয়, বরং এক দৃঢ় সংকল্প আর যন্ত্রণা ছিল। তিনি ধীর কিন্তু স্থির কণ্ঠে মহেশ্বরকে বললেন, মহেশ্বর, আমার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু এবং মন্ত্রী, আমার জীবনের আশা হয়তো আর নেই বললেই চলে। রানী এবং সেই ধূর্ত সাধু মিলে আমার বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করেছে। তারা আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, কিন্তু আমি মরার আগে চাই যে এই ঘৃণ্য ষড়যন্ত্র পুরোপুরি তোমার এবং প্রজাদের সামনে উন্মোচিত হোক। এর জন্য তোমাকে যা পদক্ষেপ নিতে হয় তাই নাও, এমনকি যদি আমার প্রাণও চলে যায়। অভিনবপুরের ভবিষ্যৎ তোমার হাতে। রাজা ধর্মরাজ তার অবশিষ্ট শেষ শক্তি একত্রিত করে কাঁপতে থাকা হাতে মহেশ্বরকে রাজ্যের শাহী মোহর তুলে দিলেন এবং আদেশ দিলেন যে সে সাধু এবং রানীর ষড়যন্ত্র উন্মোচন করার জন্য এবং রাজ্যকে বাঁচানোর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যাক। মহেশ্বর, যিনি আগে থেকেই সন্দেহে ঘেরা ছিলেন, রাজার কথা শুনে এবং তার অবস্থা দেখে স্তব্ধ হয়ে গেলেন। তার চোখে জল ছিল, কিন্তু হৃদয়ে রাজার আদেশ পালন করার এবং ষড়যন্ত্রকারীদের দণ্ড দেওয়ার দৃঢ় সংকল্প ছিল। মহেশ্বর সেই মুহূর্তেই সাধুর পাতায় প্রতারণার জাল ছিঁড়ে ফেলার প্রতিজ্ঞা করলেন। ওদিকে প্রাসাদের গোপন কক্ষে সাধু অম্বিকানগর তার ষড়যন্ত্রকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাচ্ছিল। সে রানী দেবিকাকে বলল, দেবী, তোমার শক্তি এবং আমার প্রতি তোমার নিষ্ঠাকে এখন আরও বাড়ানোর, তাকে এক পবিত্র বন্ধনে বাঁধার সময় এসেছে। তোমার জীবন এখন কেবল আমার এবং আমাদের এই দিব্য সম্পর্ককে সংসারের চোখে বৈধতা দেওয়ার জন্য এবং আগামী দিনে রাজ্যের ওপর আমাদের অধিকারকে শক্তিশালী করার জন্য আমাদের মধ্যে আরও এক গভীর শারীরিক সম্পর্ক তৈরি হওয়া আবশ্যক। রানী দেবিকা, যে সাধুর রহস্যময় কথা এবং তথাকথিত তান্ত্রিক শক্তিতে পুরোপুরি সম্মোহিত এবং আচ্ছন্ন ছিল, তার এই ঘৃণ্য প্রস্তাবেও রাজি হয়ে গেল। সাধু রানীকে বলল যে তার গর্ভবতী হওয়াই তাদের পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এতে কেবল তাদের সম্পর্ক এক ধরনের দিব্য স্বীকৃতি পাবে না, যেমনটা সাধু তাকে বুঝিয়েছিল, বরং জন্ম নেওয়া শিশু ভবিষ্যতে রাজ্যের অবিসংবাদিত উত্তরাধিকারী হবে এবং সে রাজা ধর্মরাজের অবশিষ্ট শক্তি এবং প্রজাদের সহানুভূতি থেকেও ওপরে উঠতে পারবে।
সাধু তার নিকৃষ্ট তন্ত্রমন্ত্রের শক্তি ব্যবহার করে এবং রানীর সম্মতিতে রানীকে গর্ভবতী করে দিল। এই ঘটনা তাদের অপবিত্র সম্পর্ককে আরও গভীর এবং জটিল করে তুলল। রানীর এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গিয়েছিল যে সাধুর সন্তান কেবল দিব্য শক্তিতেই পরিপূর্ণ হবে না, বরং সে ভবিষ্যতে অভিনবপুর সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করার জন্য তার পিতা রাজা ধর্মরাজের চেয়েও অনেক বেশি শক্তিশালী এবং যোগ্য প্রমাণিত হবে। এই ঘৃণ্য পরিকল্পনার পেছনে এক গভীর এবং দূরদর্শী ষড়যন্ত্র লুকিয়েছিল, যেখানে সাধু এবং রানী উভয়েই রাজা ধর্মরাজকে পুরোপুরি পথ থেকে সরিয়ে দেওয়ার পর নিজেদের সন্তানকে রাজ্যের পরবর্তী শাসক বানিয়ে পর্দার আড়াল থেকে নিজেরা ক্ষমতার সুখ ভোগ করতে চেয়েছিল। রাজা ধর্মরাজ, যিনি এখন মহেশ্বরের সাথে মিলে নিজের পাল্টা রণনীতিতে কাজ করছিলেন, যদিও শারীরিকভাবে তখনও দুর্বল ছিলেন, ধীরে ধীরে অনুভব করতে লাগলেন যে রানীর ব্যবহার আগের চেয়ে অনেক বেশি বদলে গেছে। তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস বা বলা ভালো অহংকার ফুটে উঠছিল। রাজা এটাও বুঝতে পারছিলেন যে রানীর ভেতরে কোনো গভীর চিন্তার পাশাপাশি এক নির্মম চতুরতাও লুকিয়ে আছে, যা তার প্রেমপূর্ণ অভিনয়ের পরেও মাঝে মাঝে প্রকাশ পেয়ে যেত। একদিন অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে রাজা মহেশ্বরকে আবার ডাকলেন এবং বললেন, মহেশ্বর, আমার এখন পুরোপুরি বিশ্বাস হয়ে গেছে যে রানী আমার কাছ থেকে খুব বড় কিছু লুকাচ্ছে। আমি এটা জানতে পারছি না যে সে এত কেন বদলে গেছে, কিন্তু আমার মন বলছে যে সে ওই ধূর্ত সাধু অম্বিকা নগরের সাথে কোনো অত্যন্ত গভীর এবং বিপজ্জনক সম্পর্কে জড়িয়ে পড়েছে। তার চোখে এখন আমার জন্য ভালোবাসা নয়, বরং অন্য কিছুই দেখা যায়। মহেশ্বর অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে রাজার সামনে মাথা নত করলেন। মহারাজ, আপনার সন্দেহ ভিত্তিহীন নয়। আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাকে এই বেদনাদায়ক সত্যিটা বলতে দ্বিধা করছিলাম, কিন্তু এখন সময় এসে গেছে। আমার গুপ্তচররা নিশ্চিত করেছে যে রানী এবং সাধুর মধ্যে এক অত্যন্ত গোপন এবং ঘৃণ্য সম্পর্ক রয়েছে, এবং মহারাজ, ব্যাপার এখন তার চেয়েও অনেক দূর গড়িয়েছে। মহেশ্বর মুহূর্তের জন্য থামলেন, তারপর ধীর কণ্ঠে বললেন, আমার গুপ্তচরদের সর্বশেষ তথ্য অনুযায়ী রানী সেই সাধুর দ্বারা গর্ভবতী হয়েছেন। এই সব কিছুই তারই ষড়যন্ত্রের অংশ, যাতে ভবিষ্যতে রাজ্যের ওপর তাদের অবৈধ অধিকার স্থাপিত করা যায়। এই কথা শুনে রাজা ধর্মরাজের মনে হলো যেন কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। তিনি এক প্রচণ্ড ধাক্কা খেলেন। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা অসহ্য ছিল। তিনি পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে রানী এবং সাধুর মধ্যে কি চলছে, এবং তার নিজের অসুস্থতা ও দুর্বলতাও এই ষড়যন্ত্রেরই অংশ ছিল। তার শারীরিক অবস্থা এখনও এতটাই খারাপ ছিল যে তিনি সঙ্গে সঙ্গে কোনো বড় বা হিংসাত্মক পদক্ষেপ নিতে পারছিলেন না, কিন্তু তার মনে প্রতিশোধ এবং ন্যায়ের আগুন জ্বলে উঠল। রাজপ্রাসাদের দেওয়ালেরও কান থাকে। ধীরে ধীরে কিছু অন্যান্য বিশ্বস্ত সেবক এবং দরবারীদের কাছেও রানী ও সাধুর বাড়তে থাকা ঘনিষ্ঠতা এবং রাজার খারাপ হতে থাকা স্বাস্থ্যের বিষয়ে চাপা কানাঘোষো পৌঁছাতে লাগল। মহেশ্বরের নিয়োগ করা এক অত্যন্ত দক্ষ গুপ্তচর, যে প্রাসাদের ভেতরে সবসময় ছায়ার মতো কাজ করত এবং যার পরিচয় কেউ জানত না, এক রাতে রানী এবং সাধুর এক গোপন সাক্ষাৎ লুকিয়ে দেখে ফেলে এবং তাদের কথাবার্তা শুনে নেয়। গুপ্তচর দেখল যে রানী এবং সাধু প্রাসাদের সেই গোপন কক্ষে নির্জনে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। তাদের কথায় রানীর গর্ভবতী হওয়ার বিষয়টি প্রধান ছিল, এবং তারা এই আলোচনা করছিল যে কিভাবে এই দিব্য সন্তানের জন্মের পর রাজাকে পুরোপুরি পথ থেকে সরিয়ে দেওয়া যায়। এই কথা শুনে রাজা ধর্মরাজের মনে হলো যেন কেউ তার বুকে ছুরি চালিয়ে দিয়েছে। তিনি এক প্রচণ্ড ধাক্কা খেলেন। বিশ্বাসঘাতকতার যন্ত্রণা অসহ্য ছিল। তিনি পুরোপুরি বুঝে গিয়েছিলেন যে রানী এবং সাধুর মধ্যে কি চলছে, এবং তার নিজের অসুস্থতা ও দুর্বলতাও এই ষড়যন্ত্রেরই অংশ ছিল। তার শারীরিক অবস্থা এখনও এতটাই খারাপ ছিল যে তিনি সঙ্গে সঙ্গে কোনো বড় বা হিংসাত্মক পদক্ষেপ নিতে পারছিলেন না, কিন্তু তার মনে প্রতিশোধ এবং ন্যায়ের আগুন জ্বলে উঠল। রাজপ্রাসাদের দেওয়ালেরও কান থাকে। ধীরে ধীরে কিছু অন্যান্য বিশ্বস্ত সেবক এবং দরবারীদের কাছেও রানী ও সাধুর বাড়তে থাকা ঘনিষ্ঠতা এবং রাজার খারাপ হতে থাকা স্বাস্থ্যের বিষয়ে চাপা কানাঘুষো পৌঁছাতে লাগল।
মহেশ্বরের নিয়োগ করা এক অত্যন্ত দক্ষ গুপ্তচর, যে প্রাসাদের ভেতরে সবসময় ছায়ার মতো কাজ করত এবং যার পরিচয় কেউ জানত না, এক রাতে রানী এবং সাধুর এক গোপন সাক্ষাৎ লুকিয়ে দেখে ফেলে এবং তাদের কথাবার্তা শুনে নেয়। গুপ্তচর দেখল যে রানী এবং সাধু প্রাসাদের সেই গোপন কক্ষে নির্জনে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছে। তাদের কথায় রানীর গর্ভবতী হওয়ার বিষয়টিই প্রধান ছিল এবং তারা এই আলোচনা করছিল যে কিভাবে এই দিব্য সন্তানের জন্মের পর রাজাকে পুরোপুরি পথ থেকে সরিয়ে দেওয়া যায়। গুপ্তচর যা কিছু শুনেছিল এবং দেখেছিল তা সঙ্গে সঙ্গে এক সাংকেতিক বার্তার মাধ্যমে মন্ত্রী মহেশ্বরের কাছে পৌঁছে দিল। মহেশ্বর বিন্দুমাত্র দেরি না করে সেই তথ্য রাজা ধর্মরাজের কাছে পৌঁছে দিলেন এবং এইভাবে রাজা পুরো সত্যিটা ষড়যন্ত্রের প্রতিটি স্তর সম্পর্কে জানতে পারলেন। গুপ্তচর তার বার্তায় স্পষ্ট লিখেছিল, মহারাজ, আমি নিজে রানী এবং সাধুকে বলতে শুনেছি যে রানী সাধুর দ্বারা গর্ভবতী। তারা এই শিশুকে কেবল সাধুর নয় বরং রাজ্যের ক্ষমতা ও শক্তির প্রতীক বলে মনে করছে এবং মহারাজকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। রাজা ধর্মরাজ এই সব জেনে ভেঙে পড়েছিলেন। বিশ্বাসঘাতকতার বোঝা তার শারীরিক যন্ত্রণার চেয়ে অনেক বেশি ভারী ছিল। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি এই ভয়ঙ্কর পরিস্থিতি সহ্য করতে পারছিলেন না। মুহূর্তের জন্য তার মনে কেবল একটাই চিন্তা এলো, এই প্রতারণার পর তিনি কি কখনো তার প্রজাদের মুখোমুখি হতে পারবেন? তিনি কি তার রাজ্যকে আবার সেই নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে সামলাতে পারবেন যেমনটা আগে করতেন? কিন্তু পরের মুহূর্তেই তার ক্ষত্রিয় রক্ত এবং রাজধর্মের চেতনা জেগে উঠল। তার সন্দেহ এখন পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছিল এবং এখন তাকে কেবল পদক্ষেপ নিতে হতো। রাজা ধর্মরাজ, যিনি এখন পুরোপুরিভাবে তার রাজ্য, তার প্রজা এবং তার নিজের স্ত্রীর দ্বারা রচিত ভয়ঙ্কর ষড়যন্ত্র সম্পর্কে সব কিছু জেনে গিয়েছিলেন, এই অসহনীয় তথ্যটি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে নিজের মনের মধ্যেই লুকিয়ে রাখলেন। তিনি চাননি যে এই খবর সময়ের আগে প্রজা বা প্রাসাদের অন্য লোকেদের কাছে পৌঁছাক, কারণ এতে রাজ্যে ভয়, অবিশ্বাস এবং বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারত, যার সুযোগ নিয়ে সাধু এবং রানী তাদের পরিকল্পনা